প্রবাসী বাংলাদেশিদের জন্য অন্যতম একটি ডায়াসপোরা বন্ড হচ্ছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড। তো প্রশ্ন হচ্ছে, এই ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে প্রবাসীরা কিভাবে বিনিয়োগ করবেন বা কত টাকা বিনিয়োগ করবেন এবং কত বছরের জন্য এখানে বিনিয়োগ করতে হয় বা এখানে সুদের হার কত, কিভাবে বিনিয়োগ করতে হয়, বিদেশ থেকে সেই রেমিটেন্সের অর্থ কিভাবে দেশে এনে সেই বন্ডে বিনিয়োগ করতে হয় বা কি কি ফর্মালিটি আছে, ডকুমেন্ট এখানে সাবমিট করতে হয়, ইত্যাদি ইত্যাদি, এসব নিয়ে কিন্তু অনেক প্রবাসীরই বিভিন্ন কোশ্চেন থাকে। তো আমি আজকের ভিডিওতে এই প্রবাসী যেই বন্ডটা আছে, ডায়াসপোরা বন্ড, যেটা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, সেই বন্ডে কিভাবে বিনিয়োগ করতে হয় এটার খুঁটিনাটি বিষয় সম্পর্কে খুব সংক্ষেপে কিন্তু এই উত্তরগুলো দিয়ে দেব। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, এই বন্ডে বিনিয়োগ করতে হয় 5 বছরের জন্য। টোটাল 5 ইয়ার্সের একটা কমিটমেন্ট পিরিয়ড নিয়ে আপনাকে এই বন্ডে ইনভেস্ট করতে হবে। এবং এই বন্ডের সুদের হার হচ্ছে প্রথম 15 লাখ টাকা পর্যন্ত 12%, এবং 15 লাখ টাকা যদি ক্রস করেন দেন হচ্ছে সুদের হার কমতে থাকে, 12% থেকে কমে 11%, 10%, 9% এভাবে হতে থাকে। বাট প্রথম 15 লাখ টাকা পর্যন্ত এটা হচ্ছে 12% সরল সুদ, যেটা অর্থাৎ আপনি যত টাকা বিনিয়োগ করবেন সেটার এগেনস্টে যদি 15 লাখ টাকার নিচে হয় তাহলে 12% পার ইয়ার যেটা ইন্টারেস্ট রেট হয়, সেটা প্রতি 6 মাস পর পর আপনাকে দিয়ে দেওয়া হবে। সিম্পল ইন্টারেস্ট রেট, এবং ইন্টারেস্টটা সেমি অ্যানুয়ালি প্রতি 6 মাস পর পর উইল বি পেইড আউট টু ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, তো এখন যদিও এটা একটা প্রবাসী বন্ড বা যেটা নন রেসিডেন্ট বাংলাদেশি বা এনআরবিদের জন্য ডায়াসপোরা বন্ড, কিন্তু এই বন্ডটা কিন্তু ডলার ডিনোমিনেটেড কোনো বন্ড নয়। কাজেই এটি হচ্ছে একটি টাকা ডিনোমিনেটেড বন্ড। তো কাজেই এখানে একটু জিনিসটা কন্ট্রাডিক্টরি লাগতে পারে যে বলা হচ্ছে প্রবাসীদের জন্য এটা একটা ডায়াসপোরা বন্ড বা এনআরবি বন্ড, তাহলে বিনিয়োগ তো হতে হবে ডলারে বা ফরেন কারেন্সিতে, কেন টাকায়? তো বিষয় হচ্ছে, বিনিয়োগটা যেটার ফেস ভ্যালু আছে, এই বন্ডের যে ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুর ক্যালকুলেশনটা কিন্তু টাকায় হয়, ডলারে হয় না। কিন্তু বিষয় হচ্ছে, এই টাকাটা হতে হবে আপনি প্রবাসী বাংলাদেশি যারা বিদেশে চাকরি করছেন তাদের রেমিটেন্সের এগেনস্টে, তাদের যেই ফরেন কারেন্সিতে তাদের যেই রেমিটেন্স তারা পাঠান বাংলাদেশে, সেই ফরেন কারেন্সি রেমিটেন্সের মাধ্যমে যে প্রেরিত অর্থটা বিদেশ থেকে বাংলাদেশে আসে, সেটা তখন ইকুইভ্যালেন্ট টাকায় কনভার্ট হয়ে এই 15 লাখ টাকা, 20 লাখ টাকা, ইত্যাদি ইত্যাদি ওই স্ল্যাব অনুসারে এই বিনিয়োগটা করতে হয়। অর্থাৎ বিষয়টা এরকম যে আপনি এক প্রবাসী বাংলাদেশি হিসেবে বিদেশি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং সেখানে আপনি বেতন পাচ্ছেন। তো সেই বেতনের একটা অংশ, লেটসে ওখান থেকে আপনি 10 লাখ টাকার ইকুইভ্যালেন্ট একটা বন্ডে আপনি বিনিয়োগ করতে চান। তাহলে 10 লাখ টাকার ইকুইভ্যালেন্ট বন্ডে বিনিয়োগের জন্য আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশের কোনো একটা শিডিউলড ব্যাংকের অথরাইজড ডিলার ব্রাঞ্চ, এডি ব্রাঞ্চে গিয়ে সেখানে আপনাকে একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো এফসি অ্যাকাউন্ট ওপেন করে এরপরে লেটসে 10 লাখ টাকার ইকুইভ্যালেন্ট যেটা হয় আমাদের বাংলাদেশি টাকার এগেনস্টে, যদি আমি ইউএস ডলারের চিন্তা করি, তো লেটসে এখানে যদি লেটসে 10,000 ডলার যদি আমি চিন্তা করি ফর এক্সাম্পল, তাহলে ওই 10,000 ডলারের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনি বিদেশে যেখানে চাকরি করছেন সেই আপনার যে স্যালারি অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি ওই ব্যাংকে একটা ইনস্ট্রাকশন দিবেন সুইফটের মাধ্যমে, যাতে 10,000 ডলার এর ইকুইভ্যালেন্ট আপনার ওই বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট করে আপনার বাংলাদেশের যে কোনো একটা শিডিউল ব্যাংকের অথরাইজড ডিলার ব্রাঞ্চে আপনি যেই ফরেন কারেন্সি অ্যাকাউন্টটা ওপেন করেছেন ইউএস ডলারে, সেখানে যেন সুইফট ইনস্ট্রাকশনের মাধ্যমে ওটা ট্রান্সফার হয়ে যায়। তো সেটা একটা ওয়ে আপনার বাংলাদেশের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে সুইফটের মাধ্যমে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে ফরেন কারেন্সি পাঠানোর। আর আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি ক্যাশেও ডিপোজিট করতে পারেন, যে আপনি 10,000 ডলার ইকুইভ্যালেন্ট আপনি লেটসে ক্যাশে করে নিয়ে এসেছেন এয়ারপোর্টে, দেন আপনি এয়ারপোর্টের যেই কাস্টমস স্টেশন আছে সেই কাস্টমস হাউসে, যেটা এফএমজে একটা ফর্ম আছে, ফরেন মানি অ্যান্ড জুয়েলারি, ওই এফএমজে ফর্ম ফিল আপ করে আপনি 10,000 ডলার ডিক্লেয়ার দিয়ে এরপরে আপনি কাস্টমসের গ্রিন চ্যানেল ক্রস করে দেন হচ্ছে ওই এফএমজে ফর্মের একটা ফটোকপি সহ ওই 10,000 ডলারের ক্যাশ আপনি বাংলাদেশের ওই ফরেন কারেন্সি অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। এবং ডিপোজিট করার পরে দেখবেন যে
ওটা আপনার ওখানে ক্রেডিট হয়ে গিয়েছে। এরপরে যেটা করতে হবে যে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওই ফর্মে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে আপনি কত লাখ টাকা আসলে ইনভেস্ট করতে চাচ্ছেন এই ওয়েজ আর্নার্স বন্ডে। তো আপনি যদি 10 লাখ টাকা হয়, তাহলে ব্যাংক যেটা করবে ওই দিনের এক্সচেঞ্জ রেট অনুসারে, ওই দিনের ডলার টু বিডিটি যে এক্সচেঞ্জ রেট সেই অনুসারে 10 লাখ টাকার ইকুইভ্যালেন্ট যেই ডলার সেটা আপনার ওই এফসি অ্যাকাউন্ট থেকে ডেবিট করে আপনার টাকা অ্যাকাউন্টে ব্যাংক ক্রেডিট করে দিবে। লেটসে ওই দিনের এক্সচেঞ্জ রেট অনুসারে হলো লেটসে 8,400 US ডলার, তাহলে ওই 10,000 ডলারের ব্যালেন্স থেকে ব্যাংক 8,400 ডলার ডেবিট করে সেটা ইকুইভ্যালেন্ট টাকা 10 লাখ টাকা আপনার বিডিটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। দেওয়ার পরে ওইখান থেকে হচ্ছে ওই 10 লাখ টাকাটা এই ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে ইনভেস্টেড হয়ে যাবে। দেন হচ্ছে সেখান থেকে আপনি প্রতি 6 মাস পর পর 12% সরল সুদ হারে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে। কাজেই এখানে যদিও ইনভেস্টমেন্টটা হয় টাকায় এবং 12% সরল সুদে ইন্টারেস্টও দেওয়া হয় টাকায়, সবকিছুই টাকাতে, কিন্তু ইনিশিয়ালি আপনি যে এই টাকাটা আনবেন সেটা অবশ্যই আপনার প্রবাসী বাংলাদেশি হিসেবে বিদেশে অর্জিত অর্থ হতে হবে। তো সেটার প্রমাণ হচ্ছে যে আপনি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সুইফট চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের এফসি অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করেছেন, অথবা আপনি ক্যাশ ডলার নিয়ে এসেছেন এয়ারপোর্টের কাস্টমস হাউসে, সেটা এফএমজে ফর্মের মাধ্যমে ডিক্লেয়ার করে দেন সেটার ক্যাশ ডলার ডিপোজিট করেছেন টু দা এফসি অ্যাকাউন্ট অফ শিডিউল ব্যাংক অফ বাংলাদেশ। তো এভাবে হচ্ছে দেন আপনি ফর্ম ফিল আপ করে ওই ফর্মের অথরাইজেশনের বেসিসে আপনি যদি 10 লাখ টাকা হয়, 10 লাখ টাকার ইকুইভ্যালেন্ট ডলার ব্যাংক ওখান থেকে ডেবিট করে ওই বন্ডে ক্রেডিটেড হয়ে যাবে। আপনার 5 বছরের কমিটমেন্ট পিরিয়ড শুরু হয়ে গেল, 6 মাস পর পর আপনি সুদ পেতে থাকবেন। এবং এই সুদ আয় যেটা সেটাও করমুক্ত, এবং মূল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেই 10 লাখ টাকা দিয়েছেন সেটাও করমুক্ত। সবকিছুই করমুক্ত, এখানে কোনো সোর্স ট্যাক্স ডিডাকশন বা অন্য কোনো কিছু হয় না। এটা সম্পূর্ণভাবে আয়কর মুক্ত, যেহেতু এটা রেমিটেন্সের অর্থ। আচ্ছা, তো এরপরে এখন প্রশ্ন হচ্ছে যে এখানের কি কি ডকুমেন্ট লাগে। তো ডকুমেন্ট খুবই সিম্পল, আপনার এনআইডির ফটোকপিটা নিয়ে যেতে হবে, আপনার পাসপোর্ট বা আপনার ভিসা বা রেসিডেন্স পারমিট বা পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর যেই কার্ডগুলো আছে ওগুলো নিয়ে যেতে হবে, রেমিটেন্স ডকুমেন্ট নিয়ে যেতে হবে, বা বিদেশে যেখানে চাকরি করছেন সেটার যেই কন্ট্রাক্ট লেটার বা স্যালারি সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, এই প্রিকন্ডিশনগুলো আপনাকে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই আপনার ডকুমেন্টারি এভিডেন্স থাকতে হবে যে আপনি যে প্রবাসী বাংলাদেশি বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করে সেখান থেকে আপনি রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশে, এই ডকুমেন্টগুলো থাকতে হবে। দেন হচ্ছে যেটা বললাম যে বাংলাদেশের কোনো শিডিউল ব্যাংকের অথরাইজড ডিলার ব্রাঞ্চে এটা আপনাকে ফর্ম ফিল আপ করে করতে হবে, অথবা বিকল্প হিসেবে আপনি বাংলাদেশের কোনো শিডিউল ব্যাংকের, অনেক শিডিউল ব্যাংকের বিভিন্ন ফরেন ব্রাঞ্চ আছে বিভিন্ন দেশে, যদি ওখানে থেকে থাকে আপনি সেখানে গিয়েও আহ, এই বন্ডে বিনিয়োগ করতে পারেন সকল ফর্মালিটি ফিল আপ করে। আচ্ছা, আর এই বন্ডে বিনিয়োগের কোনো সেভাবে ঊর্ধ্বসীমা নেই, কিন্তু এখানে স্ক্রিপ্টের ভ্যালু হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা বা তার গুণিতক আপনাকে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ 25,000 টাকা, 50,000 টাকা, 75,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, এভাবে 25,000 টাকা বা তার গুণিতক, সেটা হচ্ছে এটার স্ক্রিপ্ট ভ্যালু। আর হচ্ছে এখানে রিইনভেস্টমেন্টও করা যায়, যেমন আপনি 5 বছরের জন্য বিনিয়োগ করলেন, বিনিয়োগ শেষ করার পর ম্যাক্সিমাম আরো 2 টার্মের জন্য আপনি রিইনভেস্ট করতে পারেন, অর্থাৎ আরো 10 বছর। সো টোটাল হচ্ছে 15 বছর, প্রথম 5 বছরের পর আরো 5 বছর করে করে দুইবার রিইনভেস্ট, টোটাল 5 ইয়ার্স ইন্টু 3, টোটাল 15 ইয়ার্স এটা আপনি এখানে বিনিয়োগ রাখতে পারবেন। এবং এই বন্ড হোল্ডার যিনি আছেন, যার নামে বন্ডটা পারচেজ করা হয়েছে, তার জন্য কিন্তু একটা ডেথ রিস্ক বেনিফিট আছে বা মৃত্যু ঝুঁকির সুবিধা আছে। যদি কিনা বন্ড হোল্ডার 55 বছর বয়সের আগেই মারা যায়, তাহলে কিন্তু তার জন্য টোটাল বন্ড ভ্যালুর বা টোটাল ইনভেস্টমেন্টের আপ টু 50% পর্যন্ত কিন্তু একটা ডেথ রিস্ক বেনিফিট দেওয়া হয়, ইন কেস যদি বন্ড হোল্ডার 55 বছর বয়সের পূর্বেই মারা যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি এই বন্ডটাকে আপনার একটা কোল্যাটারাল বা জামানত হিসেবে ব্যবহার করে বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে আপনি কিন্তু লোন নিতে পারবেন আপ টু 75% অফ দ্য বন্ড ভ্যালু। অর্থাৎ লেটস আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন, তো এখানে 7,50,000 টাকা পর্যন্ত আপনি বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে লোন নিতে পারবেন, এবং তখন ওই লোনের এগেনস্টের জামানত হিসেবে আপনি এই যে ওয়েজ আর্নার্স বন্ড সেটাকে ব্যবহার করতে পারবেন। তো আহ, এই ছিল মোটামুটি আমার আজকের এই ওয়েজার্নাস ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগ সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য। এবং
5 বছর মেয়াদ শেষে আপনি যখন জিনিসটা রিলিজ করে দেয়া হচ্ছে, যখন প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনাকে ফেরত দিয়ে দেয়া হচ্ছে, তখন কিন্তু প্রচলিত আইন ও বিধিবিধান পরিপালন সাপেক্ষে আপনি চাইলে ওই অ্যামাউন্টটা, ওই 10 লাখ টাকাটা আবার ফরেন কারেন্সিতে কনভার্ট করে কিন্তু আপনি রিপ্যাট্রিয়েট করতে পারবেন। আপনি আবার বিদেশে সেটা নিয়ে যেতে পারবেন। আপনি যে দেশ থেকে পাঠিয়েছেন চাইলে সেই দেশে আবার নিয়ে যেতে পারবেন। ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আছে 10 লাখ টাকা, সেটা ফুল রিপ্যাট্রিয়েশনের বৈধ সুযোগ এখানে রয়েছে। তো ওয়েজানাস ডেভেলপমেন্ট বন্ড, আমার এই ভিডিও দেখে যদি আপনার মনে কোনো কোশ্চেন তৈরি হয়, অবশ্যই সেটা আপনি আমাকে কমেন্ট সেকশনে আপনার কোশ্চেনটি করবেন, আমি খুব দ্রুতই উত্তর দিয়ে দিব। এবং এই ওয়েজানাস ডেভেলপমেন্ট ফর্ম যেটা ফিল আপ করতে হয়, DB1 একটা ফর্ম আছে, যেটা ফিল আপ করে বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংকের অথরাইজড ডিলার ব্রাঞ্চে, অথবা আপনি যে দেশে থাকছেন সেই দেশে যদি কোনো শিডিউল ব্যাংকের ফরেন ব্রাঞ্চ থাকে সেখানে ভিজিট করে ফর্মটা ফিল আপ করে FC অ্যাকাউন্ট ওপেন করে এটা ডেবিট ইনস্ট্রাকশন দিয়ে আপনাকে বন্ডে বিনিয়োগটা শুরু করতে হবে। তো ওই যে ফর্ম যেটা ফিল আপ করতে হয়, ওই ফর্ম PDF যেটা, ওই PDF এর একটা লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে সেই PDFটা সেই ডেসক্রিপশনে গিয়ে সেই লিংক থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন যে কিভাবে কি কি ফর্ম ফিল আপ করতে হয়। এবং ফর্ম ফিল আপ নিয়েও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি খুব দ্রুতই উত্তর দিয়ে দিব। ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য।